আজকে যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম লক্ষ্মী এলো ঘরে। গল্পটি লিখেছেন পুষ্পিতা ভৌমিক। জুনিয়র সহকর্মীদের সমস্ত মাপজোক বুঝিয়ে দিয়ে সোনারপুরে নির্মীয়মান হাউজিং কমপ্লেক্স থেকে যখন বেরোলো অভিক, ঘড়ির কাঁটা প্রায় দুটো ছুঁই ছুঁই। নতুন কেনা বিদেশি গাড়িটার ব্যাকসিটে গাটা এলিয়ে দেয় ও। মাথাটা প্রচণ্ড ধরেছে আজ। মধ্য গগনে সূর্য যেন দুহাত ভরে গনগনে আঁচ বর্ষণ করে চলেছেন শরতের এই ভর দুপুরে। পেশায় অভিক মজুমদার একজন সিভিল ইঞ্জিনিয়ার। শরীরটা আজ বিশেষ সায় দিচ্ছে না ওর। তাও কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য তারাতলায় নিজের অফিসে যাবে বলে ঠিক করে অভিক। লক্ষ্মী পুজোর কেনাবেচা উপলক্ষে সারা রাস্তায় যা জ্যাম, তাতে গাড়ির মধ্যে ঠায় বসে থাকতেও বিরক্ত লাগছে ওর। শহর কলকাতার এই এক সমস্যা। কিছু উৎসব অনুষ্ঠান হলো তো অমনি রাস্তার মধ্যে বসে দেদার বেচাকেনা চলবে। তবে মাঝে মধ্যে চোখ খুলে রাস্তার দিকে তাকালে কিন্তু মন্দ লাগছে না। চারদিকে রঙিন শোলা আর পুঁথির মালা, রাশি রাশি পদ্মফুল আর ধানের শীষ। চাঁদমালার বিকিকিনির মধ্য দিয়ে চলছে ঘরে ঘরে ধনসম্পদের শ্রেষ্ঠ দেবী লক্ষ্মীকে আরাধনা করার। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে অভিক। জীবনে টাকা পয়সার অভাব নেই ওর। মা লক্ষ্মী দুহাত উপুর করে দিয়েছেন ওকে, কিন্তু কোথাও সেই মানসিক শান্তিটার বড় অভাব। সব কিছু থেকেও কেমন যেন সব অপূর্ণ। বাড়ি ফিরতেও সেভাবে ইচ্ছে করে না। কার জন্য ফিরবে? কেউ তো নেই ওর জন্য অপেক্ষা করার, টেবিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার মতো। অথচ এরকম হবার কিন্তু কথা ছিল না। চেনা জীবনের ছন্দটা কেমন জানি অচেনা রূপে দেখা দিয়ে সব কিছু কেমন এলোমেলো করে দিল। চোখ বন্ধ করে এসব কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিল অভিক। স্যার, আমরা পৌঁছে গেছি আপনার অফিসে। ওর হুঁশ ফেরে ড্রাইভারের ডাকে। লিফটে উঠে নিজের কেবিনে পৌঁছায় ও। সব যেন কেমন বিস্বাদ ঠেকছে আজ। বেসিনে গিয়ে চোখে মুখে জল দিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে ঘোরানো চেয়ারে বসে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ছাড়তে থাকে ও। এবার ইন্টারকমে ফোনটা বেজে ওঠে। স্যার, আপনার খাবারটা ঘরে পাঠিয়ে দিই? অনেক বেলা হলো তো। পার্সোনাল সেক্রেটারি নীরজার ফোন। হ্যাঁ নীরজা, সে আপনি দিতে পারেন, তবে বিশেষ খিদে নেই আমার। আর খাবারের সঙ্গে অবশ্যই দুটো মাথা ব্যথার ওষুধ পাঠাবেন সঙ্গে মনে করে। অনেক ধন্যবাদ। এই বলে রিসিভারটা নামিয়ে রাখে অভিক। কিছুক্ষণের মধ্যেই বেয়ারা এসে খাবার সার্ভ করে যায়। লক্ষ্মী পুজো উপলক্ষে আজ অফিসে সবার জন্য বিশেষ লাঞ্চ এসেছে। ফয়েলের প্যাকেট খুলতে ভেসে আসে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মুগ ডালের খিচুড়ির সুঘ্রাণ, সেই সাথে কড়াইশুঁটি দেওয়া আলুর দম আর পায়েস। লক্ষ্মী পুজোর ভোগের এই বিশেষ রান্নার গন্ধগুলো অভিকের ভীষণ চেনা। এই মেনুগুলোই তো হতো তিস্তাদের বাড়ির লক্ষ্মী পুজোর দিনে, আর অভিক জমিয়ে কবজি ডুবিয়ে খেত। কিন্তু তিস্তা এখানে কি করে আসবে? ও যা মুখ চোরা ছিল। খাবো না করলেও খাবার ইচ্ছেটা যেন পেটের ভিতর জেগে ওঠে অভিকের। হ্যাঁ, সেই চেনা স্বাদের পরিবর্তন নেই একটুও। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে ব্যালকনিতে যায় অভিক। ওদের এই 19 তলার সুউচ্চ অফিস থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ও দেখে আকাশচুম্বী বহুতলের ফাঁক দিয়ে শহরের বুকে সন্ধ্যা নামছে। আকাশে উঁকি দিচ্ছে কোজাগরী পূর্ণিমার রূপালী চাঁদ। এরকম একটা সন্ধ্যাতেই তো তিস্তা আর ওর ভুল বোঝাবুঝি শুরু হয়েছিল কঙ্কনাকে কেন্দ্র করে। মফস্বল শহর হালি শহরে ছিল ওদের বাড়ি। অভিক আর তিস্তা দুজনেই সেই ছোটবেলার প্রাইমারি স্কুল থেকে বন্ধুত্ব। মাধ্যমিকের পর দুজনের বিভাগ আলাদা হয়ে গেলেও বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজন দুজনের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। এমনকি দুজনের মেলামেশা দেখে দুই পরিবার ধরেই নিয়েছিল ওদের এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণতি পেতে চলেছে। কিন্তু ভুলটা ভাঙল পরে। অভিকের তখন প্রথম বর্ষ। কলকাতায় একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে ও। কঙ্কনা ও সহপাঠী। অনেক উচ্ছল প্রাণবন্ত কঙ্কনা। সেই তুলনায় তিস্তা অনেক অনেক শান্ত শিষ্ট, নিজেকে যেন গুটিয়ে রাখে সবসময়। আস্তে আস্তে পড়াশোনার সূত্র ধরে দুজনে কাছাকাছি হতে থাকলো অভিক আর কঙ্কনা। মাঝে মধ্যে একসাথে পড়াশোনার খাতিরে অভিকদের বাড়িতে যেত কঙ্কনা। কিন্তু এমনই এক লক্ষ্মী পুজোর দিন অভিকের ওদের বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে যখন ডাকতে এলো তিস্তা, অভিকের মা বলল, যা তিস্তা, অভি দোতলায় আছে। আসলে কঙ্কনা এসেছে নোট নিতে।
সেই কথা মতো অভিকের ঘরে গিয়ে ওকে না খুঁজে পেয়ে চিলেকোঠার ঘরে গিয়ে যা দেখেছিল তিস্তা, তাতে ওর দুপা যেন আটকে গেছিল ওখানেই। এদিকে অভিক আর কঙ্কনাও অন্তরঙ্গ অবস্থায় হঠাৎ করে তিস্তাকে দেখে চমকে উঠেছিল। তারপর সবকিছু সামলে নিয়ে অভিক বলেছিল, কি রে, তুই এখানে হঠাৎ করে কিছু না বলে গয়ে, কি ব্যাপার? জবাবে তিস্তা পা দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলেছিল, আসলে তোর আমাদের বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে তোকে ডাকতে এসেছিলাম। প্রতিবার তো তুই এদিন আমাদের বাড়িতে থাকিস সেই সকাল থেকে, কিন্তু এবার বেলা গড়িয়ে সন্ধে হতে চলল, তাও তোর দেখা নেই। এই বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ঝাঁঝিয়ে উঠে অভিক সেদিন বলেছিল, দেখ তিস্তা, প্রতিবার যে একরকম হবে তার কোনো মানে নেই। আর ঘরে নখ না করে ঢুকতে নেই, তুই জানিস না? এবার থেকে এগুলো একটু মনে রাখিস, আখেরে তোরই ভালো হবে। জানি ছোট থেকে আমার উপরে তোর একটা অধিকার বোধ আছে, কিন্তু মনে রাখিস সেটা স্রেফ বন্ধুত্ব। এখন কঙ্কনা এসেছে আমার জীবনে, আমরা দুজনে দুজনকে ভালোবাসি, তাই ওকেও তো সময় দিতে হবে, তাই না? একরোখা অভিকের কথার মধ্যে সেদিন এমন কিছু ছিল, এক ছুট্টে ওখান থেকে বেরিয়ে গেছিল তিস্তা, আর কোনোদিন সামনে আসেনি। তারপর ওপাড়া ছেড়ে গেছিল কিছুদিন পর, আর কোনো খোঁজ বা যোগাযোগ ছিল না। এসব প্রায় 10 বছর আগের ঘটনা, তাও যেন সব কিছু সেদিনের বলে মনে হয়। আজ বহু বছর পর অভিকের মনে হচ্ছে, একবার যদি দেখা হতো তিস্তার সাথে, ও সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেওয়া যেত। আর যদি ও একবার তিস্তার সামনে গিয়ে দাঁড়ায়, তিস্তা ওকে এককালে ভালোবাসার খাতিরে মাপ না করে পারবে না। নিজের প্রতি আত্মবিশ্বাসে ফুটতে থাকে অভিক। ওর মন বলছে এই রান্নার সূত্র ধরে তিস্তাকে পাওয়া গেলেও যেতে পারে। খানিকটা কৌতূহল বসে নিজের সেক্রেটারিকে ডেকে পাঠায় অভিক। জিজ্ঞেস করে, আচ্ছা নীরজা, এই খাবার কোথা থেকে অর্ডার করা হয়েছে আজ? আমাকে সব ইনফরমেশন দিতে পারবেন? নীরজা জানায়, এই শহরে বছর 3 হলো ওদের রেস্তোরাঁ আর হোম ডেলিভারির ব্যবসা খুলেছে, রমরমিয়ে দারুণ চলছে। ওদের ফুড চেনের নাম আবার খাবো, আর যতদূর জানি তাতে ওদের কর্ণধারের নাম তিস্তা। এতদূর বলে একটু থেমে নীরজা বলে, কিন্তু স্যার, কিছু অভিযোগ আছে খাবার নিয়ে। আজকের খাবার কি ভালো ছিল না? তিস্তার নামটা শুনে সতেক অনুভূতির দোলা লাগে অভিকের মনে। তার মানে ও যা ভাবছে তাই? না, ওকে যেতেই হবে, জানতেই হবে পুরোটা। নীরজাকে বলে, না না, খাবার খুবই ভালো ছিল। ইউ প্লিজ স্টে কুল মিস নীরজা, আমি অন্য একটা কারণে জানতে চাইছিলাম। আসলে বুঝতেই পারছেন, অনেক দিন তো বিদেশে কাটিয়ে এসেছি, তাছাড়া কাজের চাপে রেস্তোরাঁয় গিয়ে খাবার সময়ও হয় না। আজ খুব তৃপ্তি করে খেলাম, তাই জানতে চাইছি, মাঝে মধ্যে ওখান থেকে খাবার আনালে মন্দ হয় না, আপনি কি বলেন? কথায় কথায় নীরজার থেকে আবার খাবো রেস্তোরাঁ ঠিকানা জেনে গাড়িতে উঠে জায়গায় পৌঁছায় অভিক। মনে মনে ভাবে, বাহ, দারুণ তো, রেস্তোরাঁর গেট থেকে অন্দরসজ্জা। অবশ্য এসব ব্যাপারে তিস্তা বরাবরই টিপটপ ছিল। টেবিলে বসতেই একজন বেয়ারা মেনু চার্ট দিতে আসে। অভিক বলে, শুনুন, এসব কিছু লাগবে না, আপনাদের ম্যাডামের সাথে একটু দেখা করতে এসেছি, দরকার আছে খুব। অভিকের কথার উত্তরে কর্মচারীটি জানায়, সরি স্যার, তিস্তা ম্যাডাম তো এভাবে দেখা করেন না হুটহাট কারোর সাথে, আর তাছাড়া উনি এখন বাড়ি ফিরবেন বলে রেডি হচ্ছেন। অভিক ওর হাতে নিজের একটা কার্ড দিয়ে বলে, আপনি শুধু গিয়ে বলুন যে ওনার বিশেষ পুরনো বন্ধু অভিক এসেছে, তাহলেই হবে। একটু পরে তিস্তার ঘরে পৌঁছায় অভিক। দেখে ওর এতক্ষণের ভাবনাই সঠিক। তিস্তা বসে, ওর সামনে সেগুন কাঠের বিশাল বড় মিটিং টেবিল, তার এক প্রান্তে বসে অভিক। কি সুন্দর লাবণ্যময়ী লাগছে তিস্তাকে, কিন্তু কপালে সিঁদুরের ছোঁয়া দেখতে পাচ্ছে না। ও কি তবে বিয়ে করেনি এখনো? অভিকে ভালোবাসার পুরনো টানে? আগে তো শান্ত তিস্তার এত ঝলমলে রূপ দেখেনি কখনো। অবশ্য নিজের হাতে টাকা পয়সা রোজগার করে স্বাবলম্বী হলে বোধহয় এরকম পূর্ণতা আসে নারীদের। যাই হোক, বিয়ের কথা না হয় পরে জিজ্ঞাসা করা যাবে, ওর সাথে কথা এগোলে। নিজেকে প্রস্তুত করে তিস্তার সামনে সাবলীল হয় অভিক। মৃদু হেসে বলে, কি রে, কেমন আছিস তিস্তা? তুই আর এত বড় ব্যবসা, আমি জাস্ট ভাবতে পারছি না রে।
তোর এই সাফল্যের উত্তরণ। হাউ ইজ ইট পসিবল? আগে যে 10টা লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা পেত, সে কি না আজ এত বড় রেস্তোরাঁর কর্ণধার? যাক ওসব, আমি কিন্তু তোর রান্না আজও ভুলিনি রে। সেদিনকার ঘটনা আর আমার ব্যবহার নিয়ে আমি সত্যি লজ্জিত, তাই চলে এলাম ক্ষমা চাইতে। দেখ, আমি কঙ্কনাকে চিনতে ভুল করেছিলাম। ওর গগনচুম্বী প্রত্যাশার পারদ ক্রমশ বেড়েই চলেছিল বিয়ের পর। ওর ইচ্ছা মেনে বিদেশে কবছর ছিলাম একটা কোম্পানিতে, শেষমেশ আর পোষালো না রে। আকাঙ্ক্ষার ভিড়ে আমি ক্রমশ হারিয়ে যেতে বসেছিলাম। তাই আপোষে আইনি বিচ্ছেদটা হয়ে গেল বছর 2 আগে। মা বাবাও কেউ আর বেঁচে নেই। সব কেমন জানি সংসারে ছন্নছাড়া। তুই কি পারিস না সব মিটিয়ে আমার সাথে আসতে, আমার বাউন্ডিলে জীবনটাকে নিজের হাতে সাজিয়ে দিতে? তুই তো এককালে এটাই চেয়েছিলি তিস্তা। অভিকের কথাটা শেষ হতে না হতেই ঘরে ঢোকে একজন সুঠাম পুরুষ। তিস্তা, চলো, বাড়িতে মা অপেক্ষা করছে তোমার জন্য। বাড়ির লক্ষ্মী বাড়ি না ফিরলে পুজো আরম্ভ হবে কি করে? তারপর অভিকের দিকে চোখ পড়তেই তাকিয়ে বলে, সরি মিস্টার, কিছু মনে করবেন না, ভুল সময়ে ঢুকে পড়লাম বোধহয়। আচ্ছা, তোমরা কথা শেষ করো তিস্তা, আমি তোমার জন্য বাইরে গাড়িতে অপেক্ষা করছি। দীর্ঘকালের নীরবতা ভেঙে এতক্ষণ পর তিস্তা বলে, কি দেখছিস অভিক? ও হলো রিভু, আমার স্বামী। কলেজে আমার সিনিয়র ছিল। তুই চলে যাবার পর একটা সময় ভীষণ রকম ডিপ্রেশনে চলে গেছিলাম। সেই সময় ওই আমার পাশে দাঁড়ায়। হ্যাঁ, রান্নাটা আমি পারতাম ঠিকই, তবে আজ এত আয়োজন সব ওর জন্যই। রিভুর চেষ্টার উৎসাহে এত দূর আসতে পেরেছি, আর সেই রিভুর সাথে মা আর বাবাকেও আমার পাশে পেয়েছি। আজ শুনে ভালো লাগলো। এত বছর পর হলেও তোর আমার হাতের রান্না মনে আছে। তবে তুই যা ভাবছিস সেটা সম্ভব নয়। জীবনে আত্মসম্মান নিয়ে ভালো থাকতে গেলে কিছু সম্পর্কের পুরোপুরি ইতি টানা ভালো। ভালো থাকিস তুই। এই বলে অভিকের সামনে দিয়ে বেরিয়ে যায় তিস্তা। গাড়িতে গিয়ে ওঠে। স্টিয়ারিংয়ে হাত রাখে রিভু। তিস্তা বলে, শোনো, আমি সত্যিই জানতাম না এতগুলো বছর পর অভিক এভাবে আমার সামনে এসে উপস্থিত হবে। তিস্তার কথাগুলো শেষ হবার আগেই ও ঠোঁটে হাত রেখে রিভু বলে, শোনো তিস্তা, তুমি ভালো মতোই জানো অতীতে আমার বিশ্বাস নেই। আমি ভীষণভাবে বর্তমানে বিশ্বাসী। তুমি আমার বউ, আর এই আবার খাবো রেস্তোরাঁর মালকিন। এটাই তোমার এখনকার একমাত্র পরিচয়। পুরনোকে ভাসিয়ে দাও সময়ের স্রোতে। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো অতীত সামনে এসে দাঁড়াবে, কিন্তু আগামীর দিকে তাকিয়ে সেটার পাশ কাটিয়ে চলতে হবে তোমাকে হাসি মুখে। এখন চলো, এমনিতেই অনেক দেরি হচ্ছে দেখে তোমাকে আনতে এলাম। আরও বেশি দেরি হলে বাড়িতে পুজোর জোগাড়ে দেরি হয়ে যাবে। ঘরের লক্ষ্মী বাইরে থাকলে কি পুজো সার্থক হবে? আর শোনো, এই নাও, পুজোর দিনে তোমার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। তিস্তার গলায় নতুন কেনা নেকলেস পরিয়ে দেয় ও। তিস্তা বলে, কেন আবার এইসব দামি উপহার কিনতে গেলে তুমি? কি দরকার ছিল? রিভু বলে, মা লক্ষ্মীর মতো বউটা কি কিছু কম দামি? হেসে ওঠে দুজনে মিলে। মনের মধ্যে থাকা অস্বস্তির গুমোট ভাবটা কেটে যায় তিস্তার। রিভুর কাঁধে মাথা রাখে ও। তিলোত্তমা মহানগরীর বুক চিরে এগিয়ে চলে ওদের গাড়ি। গৃহলক্ষ্মী তিস্তাকে নিয়ে ঘরের পথে এগোয় রিভু। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।